চান্দিনা হৃদয় আহমেদ কলেজের 2021 পরীক্ষার্থী, এসএসসি 2021-এর পরীক্ষার্থীরা, তোমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেয়ে গিয়েছো এবং নিজেদের মতো করে কিন্তু সমাধা করতে চেষ্টা করেছো। গাইডলাইন বিভিন্ন জায়গার থেকে দিয়েছে, তোমরা নেট তো তোমাদেরকে সহযোগিতা করছে। আমিও ঠিক এই চান্দিনা হৃদয় আহমেদ কলেজের পক্ষ থেকে ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, তোমাদেরকে এই সহযোগিতামূলক কিছু কথা বলবে অ্যাসাইনমেন্টের উপরে। নিউটনের বলবিদ্যা অ্যাসাইনমেন্টের এই অধ্যায় থেকে চতুর্থ অ্যাসাইনমেন্ট। নিউটনের বলবিদ্যা একটা অনেক বড় একটা অধ্যায়, অনেকগুলো শিখনফল, কিন্তু এর মধ্যে 3টা শিখনফল নিয়ে চতুর্থ অ্যাসাইনমেন্টটা করা হয়েছে। যে 3টা শিখনফল কি এই অধ্যায়ের 1, 3 এবং 4। 1 নম্বর শিখনফল হচ্ছে বলের সংজ্ঞামূলক ধারণা ব্যাখ্যা করতে পারা। 3 নম্বর নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা, এবং 4 হচ্ছে নিউটনের গতিসূত্রের ব্যবহার। তাহলে বলের সংজ্ঞামূলক ধারণা, গতিসূত্রের ধারণাটা, গতিসূত্রের ব্যবহার, এই 3টা বিষয় নিয়েই কিন্তু হচ্ছে আলোচনা। এবং তোমরা যদি শিখন নির্দেশিকাটা দেখে থাকো, ক গয়ের ক্ষেত্রে ব্লকের উপর ক্রিয়ারত সবগুলো বলের উপাংশের ক্রিয়া ও প্রতিক্রিয়া চিত্র দেখাতে হবে। লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোণের অন্তত 5টি গ্রহণযোগ্য মান ঘতের ক্ষেত্রে বলতে হবে, 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি ইত্যাদি। তাছাড়া ক থেকে চ পর্যন্ত নির্দেশনায় বলা হয়েছে, মানে কতে 2 নম্বর, খতে হচ্ছে 3 নম্বর, গতে 2 নম্বর, ঘ 3, ও 3 এবং চতে 3 নম্বর, এই মিলে মোট 16 নম্বর প্রশ্ন করা হয়েছে। এবং নিচে কিন্তু বলা হয়েছে যে কোনটা কত নম্বর পেলে তোমরা কোন ক্যাটাগরিতে পড়বে। এই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আমরা এখন আলোচনা যাচ্ছি। চতুর্থ অধ্যায় যেহেতু নিউটনের বলবিদ্যা, এর মধ্যে রৈখিক গতি এবং কৌণিক গতির একটু কিন্তু সমন্বয় আছে, আমরা দেখব। তাহলে আমরা প্রথমেই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা তোমরা সবাই পেয়েছো, এই প্রশ্নটা নিয়ে একটু কথা বলছি। চিত্র 1-এ একটা ব্লক এঁকেছে। আনত তলটা 30 ডিগ্রি কোণে, আনত তলটা 30 ডিগ্রি কোণে আঁকা। ডিগ্রি কোণে আনত তলের উপর একটা ব্লক 50 কেজি ভরের একটা ব্লক রাখা হয়েছে। এর ভর m হচ্ছে 50 কেজি। ব্লক রাখা আছে এবং একটি ব্লককে দড়ি দিয়ে সমতল ওঠানো, অর্থাৎ ব্লকটা যে উপরে উঠছে, দড়ির টান টি ঊর্ধ্বমুখী টান, কারণ টান ব্লকটা তো তল বরাবর নিচের দিকে কিন্তু পড়ে যাবে। সমতলের সমান্তরাল বরাবর আমরা সামনের দিকে চিন্তা করব। সে যদি মনে করো টানটা না থাকতো, দড়ির টানটা না থাকতো, এই যে m ভরের ব্লক নিচের দিকে যে ওজন হতো, আমরা ডব্লিউ বলবো, ওজন হতো m ভরের ব্লক, জি প্রশস্তরণ, তার নিম্নমুখী ওজন কিন্তু mg হতো। যদি টান না থাকতো তাহলে গড়িয়ে কিন্তু নিচের দিকে নেমে আসতো। টান আছে বিধায় এটা উপরের দিকে উঠতে পারছে, এবং টানের কারণে উপরের দিকে তো তার ত্বরণও কিন্তু হবে। আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। এখন দেখো, এটাকে যদি আমরা থিটা বলি, কোন থিটা বলি, আনত তল বরাবর যে কোন থিটা যদি বলি, যখন ব্লকটা এখানে রাখবো তার উপর 2টা ওজন কাজ করবে। উপরের দিকে তার প্রতিক্রিয়া, অভিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করবে। নিচের দিকে ওজন কাজ করছে।
এখন এই কোণটা যদি থিটা হয়, আমরা বলবো এই কোণটার মানটা থিটা। কিভাবে? কারণ দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ প্লাস এই কোণ মিলে 90 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, তাহলে এটা প্লাস এটা মিলে 90 হবে, আবার এটা প্লাস এটা মিলে 90 হবে। ওই দিক থেকে এটা বাদ দাও, মানে এটা প্লাস এটা 90, এটা প্লাস এটা 90, ওই দিক থেকে এটা বাদ দাও, তাহলে দেখছি আমরা এটা সমান এটা। তাহলে এই কোণটা থিটা। এখন এই ডব্লিউ কে আমরা দুটো উপাংশে ভাগ করি। এক হচ্ছে কি বরাবর, তলের যে তল বরাবর এটা উঠছে তলের সমান্তরাল বরাবর, আরেকটা হচ্ছে তলের লম্ব বরাবর। অর্থাৎ এইদিকে যদি অবিলম্ব প্রতিক্রিয়া আর থাকে, তার নিচে দিকে কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া আর হবে। তাহলে এই বরাবর যে উপাংশটা এটা হচ্ছে mg, এই বরাবর যে উপাংশটা এটা হবে mg cos থিটা, আর এই বরাবর যে উপাংশটা হবে এটা হবে mg sin থিটা। বলের বিভাজন বা ভেক্টর বিভাজন নিয়ম থেকে দেখেছি আমরা, কোণের সাথের উপাংশটা কোসাইন হয়, কোণের পরের উপাংশটা হয় সাইন, এবং কোসাইনের উপাংশ mg cos থিটা, অবিলম্ব উপাংশ হচ্ছে mg sin থিটা। আমরা এইভাবেই দেখছি, অর্থাৎ তল বরাবর mg sin থিটা বল কাজ করছে, টানজনিত বল টি উপর দিয়ে কাজ করছে, অবিলম্ব প্রতিক্রিয়া আর উপর দিয়ে কাজ করছে। তাহলে প্রথম প্রশ্ন যে ক, এর উত্তরটা কি হবে? চিত্র ফিগার 1 বা চিত্র 1 যেভাবে আলোচনা করেছে, ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে, কি কি বল ক্রিয়াশীল হচ্ছে? এর উত্তর আমরা বলবো ওজনজনিত বল, তার দুইটা উপাংশ করে ফেলছি আমরা। অবিলম্ব, এখান থেকে আমরা অবিলম্ব উপাংশ এটাকে বলতে পারি, আর কোন সাপেক্ষে এটা কিন্তু হয়ে যাচ্ছে অনুভূমিক উপাংশ, যেভাবে বলতে পারি। তাহলে mg cos থিটা সমান্তরাল বরাবর, তলের সমান্তরাল বরাবর mg sin থিটা, টানজনিত বল টি এবং অবিলম্ব প্রতিক্রিয়া আর। তাহলে তলের উপর প্রথম যে প্রশ্নের উত্তর, তোমরা দেখো দিকসহ ক্রিয়াশীল বলের চিত্র, সবগুলো ক্রিয়াশীল বল সঠিক দিকসহ চিত্রে যদি উপস্থাপন করো, যেমন টানজনিত বল টি দিয়ে কাজ করছে, mg sin থিটা নিচে দিয়ে কাজ করছে, অবিলম্ব প্রতিক্রিয়া উপর দিয়ে কাজ করছে, এবং mg cos থিটা এই বরাবর কাজ করছে, তাহলে চারটা বল কাজ করছে। চারটা বলের দিকও আমরা দেখাতে পারলাম। এইটুকু করতে পারলে তোমরা 2 নম্বর পাবে। একই রকম তোমাদের উত্তর দিলে তো হবে না, মানে একই রকম বাক্য দিয়ে উত্তরটা দিলে হবে না। মোটামুটি ধরো ফ্রেমটা হচ্ছে এটা, এটা তোমরা বুঝে এক একজনের মতো করে কিন্তু উত্তরটা দিও, একদম ট্রু কপি যেন না হয়। তাহলে কয়ের উত্তর হলো, কয়ের উত্তরের জন্য কয়টা বল? চারটা বল কাজ করছে, তার দিক সহ দেখানো হলো। খ, ক উত্তর হলো 4টি বল, দিক আমরা চিত্রে দেখালাম। খ, ব্লকটিকে স্থিরাবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করছে? ব্লকটিকে স্থিরাবস্থা থেকে যখন যাত্রা শুরু করো, স্থিরাবস্থা মানে কি? আদিবেগ 0। নিউটনের গতিসূত্র আছে কিন্তু 3টা। বিখ্যাত বিজ্ঞানী নিউটন আমরা জানি, বলের সাথে গতির সম্পর্ক করতে চেয়েছেন, গতিসূত্র সেটা 3টা গতিসূত্র। এবং প্রথম সূত্রটাকে বলছি আমরা জড়তার সূত্র, যে বাহ্যিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে ব্লকটা যখন স্থিরাবস্থা থেকে গতিশীল করতে, স্থিরাবস্থায় মানে কি? বাহ্যিক বলের লব্ধি, বাহ্যিক বল লব্ধি শূন্য, এই অবস্থায় অর্থাৎ ভিজুর যখন 0, তাহলে জড়তার সূত্রে প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ ব্লকটাকে যখন এখানে রাখছি আমরা, গতির প্রথম সূত্র প্রযোজ্য হচ্ছে। স্থির অবস্থায় আছে, তারপর যখন যাত্রা শুরু করছে, এখন যখন ত্বরণ কাজ করবে তখন একরকম বিষয় হবে, ব্যাগ যখন কাজ করবে আর একরকম বিষয় হবে। অর্থাৎ যখন সমবেগে চলবে, স্থির অবস্থা যখন বস্তুটা থাকবে তখন স্থিরই থাকবে। এখন যদি মনে করো তার উপর স্থির অবস্থাটা অতিক্রম করো, তারপর ত্বরণের বিষয় থাকবে, তখন বল কাজ করবে। ত্বরণের বিষয় হলে গতিসূত্রগুলো অন্যরকম হয়ে যাবে। যাই হোক, নিউটনের গতিসূত্র প্রথম সূত্র বলেছে বাহ্যিক বলের লব্ধি শূন্য হলে, অর্থাৎ স্থির অবস্থায় যখন ছিল বল শূন্য, সামগ্রিক সবকিছু শূন্য। এইবার যখন আমরা গতিতে গিয়েছি, তাহলে সমবেগের বিষয় যখন আমরা চিন্তা করব, যেমন ত্বরণ যখন থাকবে না তখন বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হলো প্রথম কথাটা। তাহলে নিউটনের এখানে কি সূত্র? এটা হলো নিউটনের
প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলেছে? নিউটনের দ্বিতীয় সূত্র, যেটা ভরবেগ সম্পর্কিত সূত্র। ভরবেগের সম্পর্কিত সূত্র মানে কি? এখানে ত্বরণের সম্পর্কিত হবে। আমরা জানি নিউটনের সূত্র দ্বিতীয় সূত্র থেকে জানি সামেশন অফ এফ সমান এম, মানে কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ভি নট বাই টি, যেখানে ভি নট আদি বেগ, ভি শেষ বেগ, এম হচ্ছে ভর, টি সময়। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন আর তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যদি ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। তাহলে দেখো এখানে বলের কথাটা বলতে সামেশন বলছি বা যোগ করছি, যখন একাধিক বল কাজ করছে, একাধিক বল কাজ করে বস্তুর উপর একটা ত্বরণ দেয়, তাহলে এই ক্ষেত্রে ত্বরণের দিক কোন দিকে হবে? বস্তুটা যখন উপরের দিকে উঠছে, এই টি টান, দড়ির টি টানের ক্রিয়ায় বস্তুটা যখন উপরের দিকে উঠছে, ত্বরণের দিক কিন্তু হয়ে যাবে এইদিকে, উপরের দিকে হবে। এই হচ্ছে সেই কারণটা। আর কি কি বল কাজ করছে এখানে? টানজনিত বল উপরের দিকে কাজ করছে, ব্লকের সমান্তরাল বরাবর। এম জি সাইন থিটা বল ওজনের যে উপাংশ, এম জি সাইন থিটা বল নিচের দিকে কাজ করছে। এখানে লব্ধি বলটা কি হচ্ছে? টান উপরের দিকে বেশি, কিন্তু ব্লকটা উপরের দিকে উঠছে, তাহলে টি মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। আসলে একাধিক বল, এটা যদি F1 বলি, এটা যদি F2 বলি, F1 উপরের দিকে, F2 নিচের দিকে, যদি নেগেটিভ সাইন আসছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। অর্থাৎ ত্বরণ কাজ করছে, দ্বিতীয় সূত্র চলে আসলো। তাহলে এখানে এই অবস্থানে জড়তার সূত্র বা নিউটনের গতির প্রথম সূত্র হলো, দ্বিতীয় সূত্র আমরা পেলাম। তৃতীয় সূত্রের অবস্থাও কিন্তু এখানে আছে, নিউটনের গতির তৃতীয় সূত্র। কোন অবস্থানে? এই অবস্থানে বস্তুটা যখন রাখছি, ওজন নিচের দিকে কাজ করছে আর অবিলম্ব প্রতিক্রিয়া উপর দিকে কাজ করছে। সাম্যাবস্থায় আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু mg cos θ, অর্থাৎ mg cos θ, ওজনের mg cos θ অংশ কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে, যার জন্য সাম্যাবস্থা r ইজ ইকুয়াল টু mg cos θ। তোমরা বিকল্প চিন্তাগুলো কিন্তু ভাবতে পারো, যেমন r গ্রেটার দেন mg cos θ হবে, তখন কিন্তু বস্তুর উপর দিকে উঠতে চেষ্টা করবে, যেটা অসম্ভব। আবার mg cos θ যখন r এর থেকে বেশি হবে, বস্তুটা এই ওয়াল টপকে নিচের দিকে নামতে চেষ্টা করবে, সেটা অসম্ভব। যার জন্য তৃতীয় সূত্র বলছে কি, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এখানে প্রতিক্রিয়া হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, আর ক্রিয়াটা হচ্ছে কি mg cos θ। এই দুটা সমান হচ্ছে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা ক্ষয়ের উত্তর পেলাম, ব্লকটিকে স্থিরাবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি সূত্র প্রযোজ্য হচ্ছে? তিনটা সূত্র প্রযোজ্য হচ্ছে, এবং কিভাবে প্রয়োগ হচ্ছে আমরা চিত্র দিয়ে কিন্তু দেখালাম। তোমরা প্রতিটা জিনিস বারবার করে চিত্র দিয়ে দেখাতে পারো, অথবা একটা চিত্র থেকে কিন্তু তোমরা টানতে পারো বিষয়টা। যেহেতু নম্বর ভিন্ন ভিন্ন, তাহলে প্রতিটা চিত্র কিন্তু কয়ের ক্ষেত্রে চিত্রটা দিলে, ক্ষয়ের ক্ষেত্রে ঠিক এই বিষয়টাই কিন্তু চিত্র দিয়ে কিন্তু তোমরা সামনে কাজটা করে ফেলতে পারো। তারপর আমরা যাব গ। মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, কি কারণে নামতে পারে? কারণ এখানে টি আর mg sin θ আছে। টি যখন mg sin θ থেকে বড় হবে, তখন কিন্তু ব্লকটা উপরের দিকে উঠবে, আর যদি mg sin θ টি এর থেকে বড় হয়, তখন কিন্তু ব্লকটা নিচের দিকে নামবে। এখন যেহেতু বলছে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে একটি নিচের দিকে নামতে থাকবে, বিশেষ কারণ কি? বিশেষ কারণটা নিচের দিকে নামার কারণটা কিন্তু যদি mg sin θ টি এর থেকে বড় হয়, অর্থাৎ এই ওজনের mg sin θ উপাংশ বা তলের সমান্তরাল বরাবর উপাংশটা যদি দড়ির টান থেকে বেশি হয়, তাহলে নিচের দিকে নামবে। আরেকটা কারণ হতে পারে, যখন টি এর মানটা 0 হয়ে যায়, যে টান নেই, তখন কিন্তু এটা নিচের দিকে নামতে থাকবে, স্থির থাকছে না। কারণ এই sin θ বলের ক্রিয়া mg sin θ উপাংশের কারণে সে নিচের দিকে কিন্তু নামবে। কি কি কারণে নামতে পারে আমরা বিশেষ কারণগুলো বললাম।
এই অবস্থাতে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্রকে আমি দেখিয়ে ফেললাম, কিন্তু উপর দিকে টি, নিচের দিকে যে সাইন থিটা, এবং এই বিষয়টা হতে পারে, এইটা তোমরা পুরোপুরি বলবে। এইবার ঘ, আনত তলের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বলে কিরূপ পরিবর্তন হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। ঘয়ে কিন্তু বলেছে ঘ, আনত তলের সাথে অভিলম্ব প্রতিক্রিয়ার বলের কিরূপ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে এম জি কস থিটা, তাহলে এখানে এম ভর ধ্রুবরাশি, জি ধ্রুবরাশি, আমরা যে অভিকর্ষ ত্বরণ আমরা জানি ধ্রুবরাশি, তাহলে আর এর সাথে cos θ সম্পর্ক কিন্তু r is proportional to cos θ। তো থিটার মান বেশি হলে, থিটার মান যখন বেশি হবে কোসাইনের মান কিন্তু কম হবে, আর এর মান কম হবে। বুঝতেই পারছি কিন্তু আমরা, যেহেতু থিটার মান কোসাইনের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ থিটার মান যখন বেশি হবে cos থিটার মান কম হবে, আর এর মান কমে যাবে। তার উল্টো সম্পর্ক কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ r is inversely proportional to 1 by cos θ বলবো, একটু বিপরীত সম্পর্ক কিন্তু হয়ে যাচ্ছে। সেই বিষয়টা আমরা লেখচিত্র দেখব। এই এখানে শর্ত দিয়েছে কোণ নিতে হবে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা যদি কোণগুলা নিয়ে নিই, থিটা যদি এইদিকে দেখি, এবং আর কি যদি আমরা ঠিক এই বরাবর থিটা 15 ডিগ্রি, আর পাশাপাশি যদি আমরা প্রতিক্রিয়ার কথা দেখি এইভাবে, একটু ক্যালকুলেটরের সহায়তা যদি নিই, আর সমান হচ্ছে mg cos θ, mg এর মানটা, m এর মান দেয়াই আছে 50 কেজি, g এর মান আমরা জানি 9.8, দেয়া নেই কিন্তু আমরা জানি অভিকর্ষ ত্বরণ 9.8 ইন্টু cos θ, তাহলে এটা গুণ সবসময় হয়ে যাচ্ছে 50 ইন্টু 9.8, 490 cos θ। থিটার মান যখন 15 ডিগ্রি, আর এর মান হয়ে যাবে, একটু ক্যালকুলেট করে আনলে আমরা দেখব 494, ওকে, 490 ইন্টু কোসাইন 15, $473.30, 473.30, পাশাপাশি মানগুলো আমরা করে ফেলতে পারি 424.3, 346, 346.3, 245, তারপর হচ্ছে 116। তাহলে থিটার সাথে আর এর পরিবর্তনটা আমরা দেখে নিলাম, এবং এটার একটু লেখচিত্র আঁকতে হবে। 15 থেকে 75 ডিগ্রি নিয়েছি, তোমরা ইচ্ছে করলে 15 আগে 0 থেকে দেখতে পারো, 75 থেকে আমরা 90 দেখতে পারো, তোমরা যে কোনোটা দেখতে পারো, অন্তত 5টা মান তোমাদের ব্যবহার করতে হচ্ছে। এইবার লেখচিত্র আমরা আঁকবো। লেখচিত্র আঁকতে গেলে আমাদের গ্রাফ পেপার আমরা নেব, এই অক্ষের দিকে থিটা এবং এই অক্ষের দিকে আমরা আর নেব, এটা 0, 15, 30,
45, 60, 75, 90, ঠিক উপরের দিকে দেখো, এখান থেকে যদি 100 করি আমরা ধরছি, ধরো 500, মানে প্রতি 10 ঘরের মান এখানে 100, প্রতি ঘরের মান স্মল ডিভিশন হচ্ছে 10 করে, আর এখানে 10 ঘরের মান 15, তাহলে প্রতি ঘরের মান হচ্ছে 1.5 করে। আমরা সুবিধা মতো ধরতে পারি যেভাবে হোক। এবং মানটা দেখো, প্রথম মানটা হচ্ছে 473, 400 এবং 500 এর মাঝামাঝি 15তে হচ্ছে 473, 450, 400 মোটামুটি ধরো এরকম একটা জায়গায় হবে 473। আর 30 হচ্ছে 424, 30 বরাবর 424 মোটামুটি একটু। তারপর 45-এ 346, 346 মাঝামাঝি দুই ঘরের। 60-তে 245, 245 মানে আরেক ঘরের মাঝামাঝি প্রায়। 245 মানে আরেক ঘরের মাঝামাঝি প্রায়। 75 হচ্ছে 116, 70 হচ্ছে 100, 116 প্রায় কাছাকাছি। কেমন হচ্ছে? স্মুথ গ্রাফটা মোটামুটি এরকমটা গ্রাফ হচ্ছে। তোমরা যদি গ্রাফ পেপার দিয়ে করো বিষয়টা খুব স্পষ্ট হবে, কিন্তু লেখচিত্র দিয়ে তখন এরকম দাগগুলো থাকবে। লেখচিত্র যদি করো তোমাদের কিন্তু ধরতে হবে, সুবিধা হবে। কিন্তু এখানে প্রতি ঘরের মান ধরছো কিভাবে 1.5 করে, আর এখানে প্রতি ঘরের মান 10 করে ধরছো। তাহলে লেখচিত্র দিয়ে করলে তোমার চিত্রটা কিন্তু সুন্দর হবে, দেখতেও সুন্দর দেখাবে কিন্তু। এইভাবে হবে। তাহলে আর বর্ণনা mg cos θ লেখচিত্রটা কেমন হবে তোমরা এরকম ভাবে লিখতে হবে। ও ভয়ের উত্তর আমাদের হয়ে গেল ও আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো। এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত? ঘ ও এর উত্তর বলছি আমরা দেখেছি r সমান হচ্ছে mg cos θ। r সমান হচ্ছে mg cos θ। এখানে যখন এটা টানজনিত বল T আর হচ্ছে mg sin θ, দুটা যখন ইকুয়াল হচ্ছে, সমান হচ্ছে, তখনই তো বলটা স্থির থাকছে। যার জন্য T সমান হচ্ছে mg sin θ। যখন ত্বরণ এই বরাবর কাজ করছে, T হচ্ছে mg sin θ। আমরা দেখি টানজনিত বলটা আসলে কি, কারণ এটা বলতে চেয়েছে সুবিধা অসুবিধার বিষয় মানে কি, টানজনিত বলের মানটা কত আমরা এখান থেকে দেখে নেই। T সমান হচ্ছে mg sin θ, তাহলে 9.8, প্রথম থিটা হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখি sin 30 ডিগ্রি, এটার মান হয়ে যাবে 245। বলের একক কিন্তু হচ্ছে নিউটন। আবার থিটা যখন 45 করব, কোণের মানটা যখন বাড়াবো তখন সুবিধা না অসুবিধা হবে দেখতে বলেছে। T সমান হচ্ছে mg sin 45 ডিগ্রি 9.8 sin 45 ডিগ্রি, এটার মানটা আমরা দেখব। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, ওতে কিন্তু বলেছে এই ক্ষেত্রে ঘর্ষণ বল চিন্তা করতে হবে। আমরা জানি ঘর্ষণ বল হচ্ছে সে বল যা গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে ব্লকটাকে যখন উপর দিকে তুলছি, ঘর্ষণ বল কিন্তু নিচের দিকে কাজ করে, যাকে আমরা F কে বলবো। এখানে কিন্তু থিটা যখন 45 ডিগ্রি, মোট বাধাদানকারী বল
টি হয়ে যাচ্ছে কি, মানে উপর দিকে চলে যাচ্ছে টি, টি এর বাধানকারী বল হচ্ছে কিন্তু এমজি সাইন থিটা, অর্থাৎ টি সমান হয়ে যাচ্ছে কিন্তু এখানে এমজি সাইন থিটা। মানে বাধানকারী বল আর বলের সমান্তরাল বরাবর এটা হচ্ছে এমজি সাইন থিটা। কিন্তু যখন থিটা 45 ডিগ্রি, তখন শুধু কেবলমাত্র টানজনিত বলই থাকছে না, বাধান মানে টানজনিত বলের জন্য বিপরীত দিকে বাধানকারী বল শুধু এমজি সাইন থিটাই থাকছে না, আর আরেকটা বাধানকারী বল হচ্ছে বল আসছে কিন্তু ঘর্ষণ বল এফ কে, যার জন্য এটা কিন্তু এফ কেও কিন্তু যোগ হবে। এফ কে এর মানে এখানে দিয়ে দিয়েছে 10 নিউটন। তাহলে 5 into 9.8 into sin 45 5 into 9.8 into sin 45 plus 10, এটা হয়ে যাচ্ছে 356.48 নিউটন। তাহলে দেখো 40 যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু বাধানকারী বল হচ্ছে 356.48 নিউটন, 30 ডিগ্রি যখন 245 নিউটন। অবশ্যই এই ক্ষেত্রেও যদি ঘর্ষণ বল থাকতো 10, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন কোণের মান বাড়াচ্ছে বাধানকারী বলের মানটা বাড়ছে কিন্তু। তাইলে আমাদের এর উত্তরও কিন্তু হয়ে গেল। আমরা অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার প্রায় শেষ জায়গাটায় চলে আসছি। এটা হচ্ছে চ। ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার একদম প্রায় শেষ মাত্রায় পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে, এতক্ষণ কিন্তু বলে নাই যে টান কত। আমরা বাধানকারী বল এই টি এর উল্টা দিকটা বলেছে যে এমজি সাইন থিটা, আসলে টি সমান কিন্তু এমজি সাইন থিটা নয় কিন্তু, কারণ আরও অনেকগুলো বিষয় আছে। কিন্তু টি এর উল্টো দিকে এমজি সাইন, তল বরাবর যদি আমরা বল চিন্তা করি ক্রিয়া প্রতিক্রিয়া, তখন শুধু এটা বলতে পারি এই অর্থে টি সমান এমজি সাইন থিটা। এতক্ষণ কিন্তু টি বলে নাই, এখন বললো টি কমে টি এর মানটা হচ্ছে 138 নিউটন হলো। এই পর্যায়ে ব্লকটি সমতরণে নিচে নামতে থাকে, যেহেতু তার টান কমে গিয়েছে তখন সে নিচের দিকে নামছে, সমতরণের নিচে নামতে থাকে। এবার ত্বরণ কোন দিকে? ত্বরণ কিন্তু নিচের দিকে। এই অবস্থায় ত্বরণ কিন্তু হচ্ছে নিচের দিকে। এই সমতরণ নির্ণয় করো। তাহলে এই সমতরণ নির্ণয় যখন আমরা করব, এখানে লব্ধি বল কি আছে, নিউটনের দ্বিতীয় সূত্র যদি আমরা প্রয়োগ করি, এই ক্ষেত্রে আমরা দেখব মোট বল সমান কত? মোট বল সমান হচ্ছে, দেখো এইদিকে বল হচ্ছে কিন্তু mg sin থিটা, নিচের দিকে বল mg sin থিটা, উপর দিকে কি বল? টানজনিত বল হচ্ছে t, টানজনিত বল হচ্ছে t। আর একটা বল আছে কিন্তু, সেটা কি? ঘর্ষণ বল কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো যখন 3 সেকেন্ড পরে ব্লকটি ব্রেক কত হবে, এক্ষেত্রে ঘর্ষণ বল 7 নিউটন, পরিবর্তন আগের ঘর্ষণ বল কিন্তু এক ছিল 10 নিউটন, এখানে এটা হচ্ছে 7 নিউটন, তাহলে প্লাস এফ কে। তার নিম্নমুখী বল mg sin থিটা, বাধানকারী বল t প্লাস এফ কে। অবশ্যই নিম্নমুখী বল বেশি এবং বলের ক্রিয়া কিন্তু সবসময় বড় বলের দিকেই থাকে, কিন্তু যখন উঠছিল তখন টি এর মানটা টি মাইনাস অন্য বলগুলো করেছিল, এখন নেমে আসছে তখন mg sin থিটা বলের মানটাই কিন্তু বেশি। এই বরাবরই কিন্তু ত্বরণ হচ্ছে, অর্থাৎ এফ সামেশন অফ এফ সমান এম এ, ত্বরণটা হবে এই বরাবর, আর তখন ত্বরণ ছিল উপর বরাবর। আর মোট বাধানকারী বল হচ্ছে টি প্লাস এফ কে। তাহলে mg প্লাস টি sin থিটা, তাহলে mg আমরা দেখি, mg এর মান হচ্ছে 59.8 sin 30 ডিগ্রি আগের কোণ, মাইনাস টি এর মান হচ্ছে 138
প্লাস 7 টোটাল নিউটন। কত নিউটন হবে একটু ক্যালকুলেট করে আমরা ইজিলি পেয়ে যাবো, এটার মান হচ্ছে 100 নিউটন। আমরা জানি বল F, মোট বোঝাম F, আমরা জানি F সমান ma, সুতরাং A সমান হচ্ছে F বাই m 100 বাই 50 মিটার পার সেকেন্ড স্কয়ার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে। সমতল নিচে নামতে থাকি, এই সমতল নির্ণয় করা, অর্থাৎ এই অবস্থায় যখন নিচে নামতে থাকে ত্বরণটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটুকুই শেষ নয়, কিন্তু নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড পরে, নিচে নামার ক্ষেত্রে মানে কি, নিচে নামার ক্ষেত্রে যখন যাত্রা শুরু করেছি তখন কিন্তু তার আদি বেগটা 0। 3 সেকেন্ড পরে, অর্থাৎ সময় t ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে ব্লকটির ব্যাগ কত হবে, v ইকুয়াল টু হট হবে। তাহলে আমরা এই সাধারণ সমীকরণ গতির যে সমীকরণটা v ইকুয়াল টু v নট প্লাস এটি থেকে আমরা জানি v নট 0 প্লাস এ হচ্ছে 2, 3 হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আজকে অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের নিউটনের বলবিদ্যার যে তিনটা শিখনফলের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে, তার উত্তর আমরা একক সহ দিতে কিন্তু চেষ্টা করেছি। তোমরা নিউটন, আমরা জানি মহাবিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন, অভিকর্ষ বলের সাথে সম্পর্কিত, গতির সাথে সম্পর্কিত বিজ্ঞানের এমন কোনো জায়গা নেই যেখানে ওনার পদচারণা নেই। নিউটন বলবিদ্যা তিনটা শিখনফল, বলের ধারণাটা আমরা দেখেছি। বল সে বাহ্যিক কারণ যা স্থিতিশীল বস্তুকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুকে স্থিতিশীল করে বা করতে চায়, এবং বল ত্বরণের সমানুপাতিক, ত্বরণের কারণেই কিন্তু বলটা আসছে, বল এবং ত্বরণ পরস্পরের সমানুপাতিক। এবং নিউটনের গতির প্রথম সূত্রে কিন্তু বলেছে বাহ্যিক বলের লব্ধি শূন্য হওয়ার যদি হয় তাহলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে বলের সাথে ভরবেগের সম্পর্ক, এবং তৃতীয় সূত্র ক্রিয়া সমান প্রতিক্রিয়া। প্রত্যেকেই জানি, শুধু বিজ্ঞান নয়, প্রত্যেকেই জানি এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুইভ্যালেন্ট অপোজিট রিঅ্যাকশন। এই তৃতীয় সূত্র, এই তিনটা সূত্রের আমরা প্রয়োগ করতে চেষ্টা করেছি একটা ব্লক নিয়ে, আনত তলের উপর একটা ব্লক রেখে, এবং আমরা কয়ের উত্তরে দেখেছি এখানে কয়টা বল কাজ করে, 4টা বল। তাহলে ওজনজনিত বল mg কে আমরা দুটো অংশে ভাগ করেছি, mg cos থিটা, mg sin থিটা। টানজনিত বল t এবং অভিলম্ব প্রতিক্রিয়া r। কয়ের উত্তরে আমরা বলেছি খ, ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে আমরা তিনটা সূত্রই প্রয়োগ হয়ে বলেছি। গতে মাঝামাঝি অবস্থানে পৌঁছে এক ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় এটির উপর কোন বল ক্রিয়াশীল হচ্ছে তাও আমরা চিত্র এঁকে দেখিয়েছি, কারণ এখানে টি আর mg sin থিটা এই দুটা বিষয় নিয়ে কথা হয়েছে। ঘ, আনুতলের সাথে অভিলম্ব প্রতিক্রিয়ার সম্পর্ক আমরা লেখচিত্র এঁকেছি। তোমরা গ্রাফ পেপার বা লেখ কাগজ দিয়ে তোমরা এটা করবো, আমি দেখিয়ে দিয়েছি। এবং x অক্ষের দিকে আমরা কোণ, y অক্ষের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া নিয়েছি। প্রতিটা ঘরের মান কত ধরবে তার উপর নির্ভর করবে যে আসলে লেখচিত্রের আকৃতিটা কেমন হবে। ওতে আনত তলের কোণ 45 ডিগ্রি করার পর 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি করিয়েছে, তাহলে বাধাদানকারী বল, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বাধাদানকারী বল mg sin থিটা, পরবর্তীতে mg sin থিটা প্লাস fk হয়েছে, এর তুলনা হয়েছে। কোনটার ক্ষেত্রে সুবিধা হবে? অবশ্যই প্রথম ক্ষেত্রে সুবিধা, দ্বিতীয় ক্ষেত্রে সুবিধা কম একটু। চ, শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে যদি ধরো নিচের দিকে নামতে থাকে, সেই অবস্থায় ত্বরণটা কতটা, এই অবস্থায় ত্বরণ এর মান আমরা বের করেছি, এবং ঠিক এখান থেকে যাত্রা শুরু করার পর 3 সেকেন্ড সময় পরে তার ব্যাক কত যাবে তাটাও আমরা বের করেছি। তাহলে সহযোগিতামূলক একটা ধরো লেকচার হলো, তোমরা নিজেরা প্রত্যেকে একটু স্ববিবেচনায় এই যে জ্ঞান অনুধাবন প্রয়োগ, এই চ্যাপ্টারটা যেসব প্রশ্নগুলো পড়েছে এর চিন্তা ভাবনায় কিন্তু এর উত্তর দেবে তোমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝে থাকো, কোথাও অস্পষ্টতা থেকে থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে এর উত্তর দেবে। তোমরা সবাই ভালো থেকো।